হ্যাঁ, স্টার্ট করবো। তোরা শুনতে পাচ্ছিস কিনা কতগুলো একবার কনফার্ম করতো। কমেন্ট বক্সে লিখে একটু কনফার্ম কর। হ্যাঁ, মডেল কোয়েশ্চেনটা করাবো, যেটা আমাদের ডেভিড স্যার তোদের সাজেশন হিসাবে দিয়ে দিয়েছে। তোরা আগের দিন স্যারকে অনেকবার বলছিলিস যে স্যার এর সলিউশনটা দিয়ে দিন, তো ওই সলিউশনটা দিয়ে দেবো। আর কিছু অঙ্ক স্যার তোদের জন্য আরো বেছে বেছে খুঁজে রেখেছেন ডেভিড স্যার, তো সেই কোয়েশ্চেন গুলোকে করিয়ে দেবো। বোঝা গেছে কথা? চলো তাহলে কাজ করতে হবে। ওকে, তো দেখো এখানে তো ডেভিড স্যার তোমাদের প্রথমেতেই কোন কোন জিনিসগুলো করে নেওয়ার কথা বলেছিলেন। দেখো, প্রথম কথা স্যার বলে দিয়েছিলেন যে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন অফ ভেক্টর, এই জিনিসটা তোমাদের করতে বলেছিলেন। ওকে, এই জিনিস তোমরা সবাই জানো অ্যাডিশন এন্ড সাবট্রাকশন করতে গেলে কি করতে হয় না করতে হয়। দেখো, অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। ওকে, তাহলে তোরা লেখা দেখতে পাচ্ছিস তো? যাই হোক, তো অ্যাডিশন সাবট্রাকশন করার সময় আমাদের কি করতে হয়, এই দুটো ভেক্টরের কথা নিতে হয়। কিরকম নিয়ে নিচ্ছি, ধরো এই একই পয়েন্ট থেকে ধরো দুটো ভেক্টর কাজ করছে, এই এ ভেক্টর আর একটা হচ্ছে কি এই বি ভেক্টর কাজ করছে, তাদের মাঝের মধ্যে অ্যাঙ্গেল ধরো থিটা কাজ করছে। তাহলে সেই দুটো ভেক্টরকে আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করার সময় আমাদের কি আছে, অ্যাডিশন আর সাবট্রাকশনের সময়তে আমাদের দুটো ল এর কথা বলা আছে। একটা কি ট্রায়াঙ্গেল ল, আর একটা ল এর কথা কি বলা আছে, প্যারালালোগ্রাম ল। ওকে, ট্রায়াঙ্গেল ল এর সময় আমাদের কি করতে হয়েছিল, ট্রায়াঙ্গেল ল এর সময় আমাদের বলতে হয়েছিল কি এই যে দুটো ভেক্টর কাজ করছে, সেই দুটো ভেক্টরকে যদি আমাদের একটার এন্ডের সাথে অন্যটার হেডকে কানেক্ট করা যায়। ওকে, কি কথা বললাম, আমাদের এখানটাতে ভেক্টর কি ছিল দেখো তো, আমাদের এখানটাতে ভেক্টর ছিল এই ভেক্টর, ভেক্টরের মধ্যে এই দিকটাকে কি বলা হতো, আমাদের ভেক্টরের মধ্যে এই দিকটাকে কি বলা হতো দেখো, এই দিকটাকে বলা হতো কি ভেক্টরের এন্ড, আর এই দিকটাকে বলা হতো কি ভেক্টরের হেড। তাহলে একটা এন্ডের সাথে যদি অন্য ভেক্টরের হেডটাকে কানেক্ট করা যায়, বলুন, একটা ভেক্টরের সাথে যদি অন্য ভেক্টরের হেডকে কানেক্ট করা যেত, তখন আমাদের কি বলা হচ্ছে না ট্রায়াঙ্গেল লটাকে অ্যাপ্লাই করতে যেত। ঠিক আছে কথা, তাহলে যদি ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি হচ্ছে, কোন ত্রিভুজের দুটো বাহু দিয়ে যদি দুটো ভেক্টরকে আমাদের রিপ্রেজেন্ট করা যায়, তখন 3 নম্বর বাহুটা অপোজিট ডাইরেকশনে আমাদের কি ডিনোট করে না রেজাল্টেন্ট ফোর্স ডিনোট করে। তাহলে অ্যাডিশনের জন্য আমাদের প্রথম নিয়ম হিসাবে তোমরা কোন জিনিসটা করে নিয়ে যাচ্ছ, মানে স্যারের সাজেশন অনুযায়ী সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল লটা করে নিয়ে যাচ্ছ। ট্রায়াঙ্গেল লটা কি বলছে, যদি দুটো ভেক্টরকে কোন ত্রিভুজের দুটো বাহু দিয়ে আমাদের রিপ্রেজেন্ট করতে পারে,
তাহলে তৃতীয় বাহুটা কি করবে, রেজাল্টেন্ট ভেক্টরকে ডিনোট করবে, এবং সেই রেজাল্টেন্ট ভেক্টরটাকে আমাদের কি করতে হবে, রেজাল্টেন্ট ভেক্টরটাকে আমাদের কি লিখতে হবে, আর ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বা সেই রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউডকে আমাদের কিরকম ভাবে বলে দিতে হবে, না আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস থিটা বলে চালিয়ে দিতে হবে। বোঝা গেছে কথাটা? ছেলেদেরকে বলছি, শুনতে পেয়েছো মোটামুটি? ওকে, তাহলে তো গেল ফার্স্ট কথা, এটা চলে গেল। এবারে তো অ্যাডিশনের সময় তো আমাদের আর কি দেখতে হবে, এরপরে তো আমাদের দেখতে হবে কি, না প্যারালেলোগ্রাম লটাকে দেখতে হবে। আচ্ছা, তোমরা একটুখানি দাঁড়াও। তাহলে তো এর পরের কথায়, আচ্ছা ঠিক আছে, তোদের জন্য একটু মোটা করে লিখে দিচ্ছি। এর পরের কথার জন্য আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কিসের কথা, ওই পলিগন লয়ের কথা। এই পলিগন ল বলছি প্যারালেলোগ্রাম লয়ের কথা। প্যারালেলোগ্রাম লয়ের সময়তে কি করতে হচ্ছে, দেখ, কোন দুটো যে ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের কি হচ্ছে, যদি দুটো এন্ড একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, কি বললাম, না প্যারালেলোগ্রাম লয়ের সময়তে দুটো এন্ড যদি একটার সাথে একটা কানেক্টেড, ট্রায়াঙ্গেল লয়ের সময়তে আমরা কি বললাম, না আমাদের একটা হেড যদি একটা হেডের টেলের সাথে কানেক্টেড থাকে। আর প্যারালেলোগ্রাম লয়ের সময়তে কি বললাম, দুটো ভেক্টরের দুটোর যদি টেল একটার সাথে একই জায়গাতে কানেক্ট। ওকে, তাহলে প্যারালেলোগ্রাম লয়ের সময় এই সময়টা আমাদের কি দেখতে হবে, বোথ, কি বলছি দেখ, বোথ টেল আর কানেক্টেড। যদি কানেক্টেড থাকে সেই সময়তে প্যারালেলোগ্রাম ল করতে গেলে কি করতে হয়, না পুরো জিনিসটাকে একটা প্যারালেলোগ্রাম কভার করতে হয়, করে তার রেজাল্টেন্টটাকে কি করতে হয়, আর তার ডায়াগোনাল দিয়ে আমাকে তার রেজাল্টেন্টটাকে রিপ্রেজেন্ট করতে হয়। ওকে, তাহলে এই জিনিসটাকে যদি ওকে, তাহলে এই জিনিসটাতে যদি আমাদের এই দুটো ভেক্টর মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা থেকে থাকে, সেখানটাতে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর করতে গেলে কি করতে হবে, আর ইকুয়াল টু আমাদের লিখে দিতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
প্লাস 2ab cos থিটা তার পাওয়ারেতে হাফ। তাহলে এই দুটো জিনিস হয়ে গেল কি ভেক্টর লয়ের ভেক্টরের অ্যাডিশনের নিয়ম। ওকে, এবারেতে কথা আসছে দেখ, এরপরেতে তোরা আরো একটা কথা বললি কি ভেক্টর লয়ের এখানটা থেকে কি আছে পলিগন রুল আছে। পলিগন রুলের সময় তো আমাদের কি করতে হচ্ছে না, যদি অনেকগুলো ভেক্টর থাকে মানে কি দুটোর থেকে বেশি ভেক্টর থাকে, তো দুটোর থেকে বেশি ভেক্টর থাকলে সেই ভেক্টর গুলোকে যদি আমাদের রিপ্রেজেন্টেশনের কথা বলতে চাই, কি বললাম না দুটোর থেকে বেশি ভেক্টর আছে সেগুলোকে আমরা যদি একসাথে রিপ্রেজেন্ট করার কথা বলতে চাই, সেখানটা থেকে কি করতাম আমাদের এই পলিগন রুলটাকে অ্যাপ্লাই করতাম। মানে কিরকম কথা আছে, ধর আমাদের কাছে প্রথমেতে আছে কি একটা, আমাদের কাছে প্রথমেতে আছে একটা পেন্টাগন আছে। ওকে, পেন্টাগনটার সময় তো আমাদের কিরকম ড্র করছি, ধর এই কোন একটা পেন্টাগন আছে 1 2 3 4 5, এই ধর আমাদের কোন একটা পেন্টাগন আছে। ওকে, সেই পেন্টাগনটার মধ্যে পেন্টাগনটার 4টে আর্ম আছে, 4টে আর্ম বলতে আমরা কি কি বলছি এই কথা কি কি বলছি দেখ, এবি এবি একটা সেখান দিয়ে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হলো, বিসি আরো একটা সেখান দিয়ে আরো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হলো, সিডি আরো একটা সেখান দিয়ে আরো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হলো, ডিই আরো একটা সেখান দিয়ে আরো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হলো। যদি এই 4টে আর্ম দিয়ে 4টে আর্ম ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় তাহলে রেজাল্টেন্ট ভেক্টর আমাদের কোনটা হয়ে যাবে না, রেজাল্টেন্ট ভেক্টর আমাদের হয়ে যাবে কোনটা না এই, এবং সেটার ডাইরেকশনটা কিরকম ভাবে নিতে হবে না ইন অপোজিট ডাইরেকশন সেটাকে আমাদের নিতে হবে। হলো, তাহলে আমাদের এখানটা থেকে কথা আমরা কি বলে দিলাম, এবিসিডি একটা পলিগন ছিল, সেই পলিগনটার মধ্যে 4টে আর্ম দিয়ে আমরা 4টে ভেক্টরকে রিপ্রেজেন্ট করলাম, তাহলে আমাদের তার রেজাল্টেন্ট ভেক্টর কোনটা আসবে না এইটা আসবে তার রেজাল্টেন্ট ভেক্টর, এবং ডাইরেকশনটা আমাদের কিরকম ভাবে নিতে হবে না অপোজিট ডাইরেকশনেতে নিতে হবে। তাহলে এই হলো আমাদের কিসের কথা না এই হলো আমাদের ভেক্টর লয়ের অ্যাডিশনের। যদি আমরা অ্যাডিশনটাকে করে নিতে পারি তাহলে আমাদের সাবট্রাকশনটাকে করতে খুব একটা কোনো অসুবিধা নেই। কেন না, তার কারণ হচ্ছে সাবট্রাকশনের সময় যে ভেক্টরটাকে আমরা অ্যাডিশন করছিলাম সেই ভেক্টরটাকে শুধুমাত্র আমরা কি করে দেব না মাইনাস দিয়ে ডিনোট করে দেব। ওকে, তাহলে সেটা করতে গেলে আমাদের কিরকম ভাবে কথাটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে দেখো, ধরো অ্যাডিশনের সময় তো আমরা কি কথা বলেছি, অ্যাডিশনের সময় তো আমরা বলেছি আর ইকুয়াল টু এ প্লাস বি। সাবট্রাকশনের সময় তাহলে আমাদের কি করতে হবে, যখন দুটো ভেক্টরকে সাবট্রাক্ট করছি তখন আমাদের কি করে দেব এই বি ভেক্টরটাকে আমাদের বিয়োগ করে দেব। ওকে, তাহলে বিয়োগ করার সময় তাহলে আমাদের কি চলে আসবে এ মাইনাস বি চলে আসবে। আমাদের লেখার সময় তাহলে আমাদের কি করব, ধরো এই এ একটা ভেক্টর আছে, বি আরো একটা ভেক্টর আছে, বি আর একটা ভেক্টর কোন দিকে আছে এই ডাইরেকশন বরাবর আছে, তাদের সাবট্রাক্ট করব। যখন সাবট্রাক্ট করব এ ভেক্টর যেমন আছে তেমনই নেব, তাহলে বি ভেক্টরটাকে আমরা কি করব উল্টো ডাইরেকশনে নিয়ে নেব। বি ভেক্টরটার আগে ডাইরেকশন কোন দিকে ছিল এরকম উপরের দিকে ছিল, এখন বি ভেক্টরের ডাইরেকশন আমরা কি করে নেব না আমরা এরকম ভাবে নিচের দিক বরাবর ডাইরেকশন, তাহলে নিচের দিক বরাবর ডাইরেকশন করে নেবার পরেতে আমাদের কি দেখবো এটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না কি হচ্ছে, হ্যাঁ এটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। তাহলে এর উল্টো ডাইরেকশনটা মানে এই ডাইরেকশনটা যেটা আমি রেড ইঙ্ক দিয়ে মার্ক করে দিলাম সেই রেড ইঙ্ক দিয়ে মার্ক করা জিনিসটা আমাদের কি হয়ে যাবে, রেড ইঙ্ক দিয়ে মার্ক করা জিনিসটা হয়ে যাবে তার রেজাল্টেন্ট। ওকে, তাহলে এটা হয়ে গেল কিনা তার রেজাল্টেন্ট। তো বাকি কোনো কিছুই নেই, রেজাল্টেন্টের ভ্যালু তোমরা যেরকম ভাবে ক্যালকুলেট করেছিলে সেই একই জিনিস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা, এই নিয়ে তোমাদের কাজ করাতে হবে, তার পাওয়ার এতে কি থাকবে না হাফ থাকবে। হলো কথা, তোমাদের কি একটা কোয়েশ্চেন করেছে ফার্স্ট ইউনিট থেকে করাচ্ছে নাকি কোনো মডেল পেপার, তোমাদের ডেভিড স্যার আগের দিনে যে সাজেশনটা দিয়ে দিয়েছিলেন সেই সাজেশনটাকে জাস্ট আমি একটুখানি বলে দিচ্ছি, তোমরা আমার সাথে একটুখানি পড়ে নাও যাতে করে তোমরা এটাকে পরীক্ষায় গিয়ে ঠিকঠাক করে আসতে পারো। ওকে,
প্রণয়, তোমার কথা শুনতে পেয়েছি, তুমি বলছো স্যার নোট করে লিখে দিন তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। কথাটা খুবই সত্যি কথা, কিন্তু প্র্যাকটিক্যালিটিটা একটুখানি বুঝতে চেষ্টা করো। এই এত বড় যে সাজেশনটা স্যার দিয়েছেন সেটাকে তোমাদেরকে আমি পুরোটা নোট করে লিখে দিতে পারবো? নিশ্চয়ই আমি সেটা করে দিতে পারবো না। তো যতটা বোঝাচ্ছি ততখানি একটুখানি দেখে নাও, বাকিটা তোমরা নিজেরা একটুখানি ব্যবস্থা করে নিও, ঠিক আছে? এতখানি কি লিখে দিতে আমি পারবো এখন, বলো? অভিষেক কি বলছো? সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা বুঝিয়ে দিন তো। অভিষেক, কথা হচ্ছে যে দেখো, যদি এটা ডেভিড স্যারের সাজেশনের মধ্যে থাকে তাহলে আমি সেটাকে পড়িয়ে দেবো, ঠিক আছে? আর যদি সাজেশনের মধ্যে না থাকে আমি সেটাকে করাবো না, ঠিক আছে? কেননা আমাদের কাছে তো এখন আর অত টাইম ফ্রেম নেই যেখানে আমরা সমস্ত কিছুকে ডিসকাশন করতে পারবো। খালি আমরা দেখে নেবো ডেভিড স্যার কি কি সাজেশন দিয়েছে, তার মধ্যে আমরা সেগুলোকে, বাকি জিনিসগুলোকে দেখে নেবো। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি কি জিনিস দেখে নিলাম। আমরা শুরুতে এখান থেকে দেখে নিলাম কি, অ্যাডিশন, সাবট্রাকশন। অ্যাডিশনের করসপন্ডিং আমরা তিনটে লকে আমরা অলরেডি ডিসকাস করে নিলাম। কোন কোন তিনটে ল এর কথা ডিসকাস করে নিলাম? সেটা হচ্ছে কি, ট্রায়াঙ্গেল ল ডিসকাস করে নিলাম। তারপরে কোন ল ডিসকাস করে নিলাম? না, প্যারালালোগ্রাম ল ডিসকাস করে নিলাম। আর কি ডিসকাস করে নিলাম? না, আমরা পলিগন লটাকে ডিসকাস করে নিলাম। ওকে, এই তিনটে লকে ডিসকাস করে নিলাম। অ্যাডিশন যদি আমরা জানতে পারি, সাবট্রাকশন করা আমাদের কোনো কিছু কাজই নয়। শুধু আমরা কি করব, সাবট্রাকশনের সময় যে দুটো ভেক্টরকে নিয়ে আমরা সাবট্রাক্ট করছি তাদের মধ্যে একটা ভেক্টরকে উল্টো ডাইরেকশন করে লিখে দেব, যেটা আমি পরের পাতাতে তোমাদের দেখিয়ে দিলাম। সেটার কথাটা কি বললাম দেখো, এখানে এ ভেক্টর এদিক বরাবর ছিল, বি ভেক্টর মনে করো এদিক বরাবর ছিল। তাহলে আমাদের এ প্লাস বি করতে হতো, এ প্লাস বি করতে হলে আমাদের কোনো কিছু ভাবনার কারণ ছিল না। এই দুটোকে এরকম ভাবে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমাদের কি করে দিয়েছিলাম, রেজাল্ট্যান্ট ভেক্টরটাকে, এটাকে ত্রিভুজের 3 নম্বর বাহুটাকে দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছিলাম। এবং সেই ত্রিভুজের 3 নম্বর বাহুটা কি হয়েছিল, না উল্টো ডাইরেকশনে রেজাল্ট্যান্টটাকে রিপ্রেজেন্ট। যখনই এটা সাবট্রাকশনের কথা আসবে, আমি একটু আগেই তোমাদের পড়িয়ে দিলাম, সেটা হচ্ছে কি, এ ভেক্টর যেমন ছিল তেমন রাখো, বি ভেক্টরের ডাইরেকশনটাকে শুধুমাত্র তোমরা অপোজিট দিকে করে নাও। তাহলে বি ভেক্টরের ডাইরেকশনটাকে অপোজিট দিকে করে নিলে এখন ত্রিভুজটার ডাইরেকশন কিরকম হচ্ছে দেখো। এখন ত্রিভুজের ডাইরেকশন একটা এদিকে যাচ্ছে, আর একটা বাহু কি করছে, না আমাদের এটা নিচের দিকে ডাইরেকশন করছে। তাহলে আমাদের এখানে 3 নম্বর বাহুটা কি করবে, না উল্টো ডাইরেকশনে আমাদের কি করবে, না উল্টো ডাইরেকশনে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটাকে দিবে। তাহলে এটা যদি এ হয়, বি ওদিকটাতে ছিল, এখন এটাকে আমাদের কি করতে হবে, মাইনাস বি বলতে হবে। রেজাল্টেন্টটা কোন দিকেতে আসবে, এদিক করা আসবে। তাহলে এই কথাটাকে যদি তোমরা করে নাও তাহলেই তোমাদের কাজটা মিটে যাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাদের বলি। এরপরে তো স্যার এখানটাতে আমাদের কি লিখে দিয়েছিলেন দেখো, স্যার লিখে দিয়েছিলেন বোস নোটেশন। ওকে, বোস নোটেশনটা কি জিনিস তোমরা জানো কিনা জানি না, তবু আমি একবার তোমাদের বলে দিই, পরীক্ষার জন্য বোস নোটেশনটা তোমাদের করে আসতে হবে। কি বলছে দেখো বোস নোটেশনটার সমাতে, দেখো বোস নোটেশন করার সময় কি করছো দেখো। বোস নোটেশনটা কিছুই কাজ নয়, বোস নোটেশনটা হচ্ছে তোমাদের লেভেলিং কনভেনশন। কার লেভেলিং কনভেনশন, না ফোর্সের লেভেলিং কনভেনশন। ওকে, ফোর্সের লেভেলিং কনভেনশন। ওকে, তাহলে ফোর্সের লেভেলিং কনভেনশনটাকে আমাদের কি বলা হচ্ছে, বোস নোটেশন। এখানেতে করা কি হয়, এখানেতে করা যেটা হয় সেটা হচ্ছে কি দেখো, তোমরা পরীক্ষাতেও এরকম ভাবে লিখে রাখবে, হেয়ার দ্য স্পেসেস বিটুইন এনি গ্রুপ অফ ফোর্সেস। কি বলছি আমি এটা তোমাদের জন্য লিখে দিচ্ছি, তোমরা হয়তো অনেকেই এটা করোনি। এটা করবে কি, হেয়ার দ্য স্পেসেস
Okay, in between the group of forces, in between the group of forces, spaces between the group of forces, okay, is labeled with a capital letter, is labeled with a capital letter. Okay, such that each force is such that each force is straddled by two letters. Straddled by two letters. ওকে, তাহলে আমি কি বললাম, এখান থেকে পোস্ট নোটেশন স্যার তোমাদের সাজেশনের মধ্যে লিখে দিয়েছিলেন। তোমরা এখানটা থেকে তাহলে কি করে যাচ্ছ, পোস্ট নোটেশন মানে মাথার মধ্যে তোমরা নিয়ে নিচ্ছ কি, সেটা হচ্ছে কি ফোর্সের লেভেলিং কনভেনশন। আর তোমরা কি বলছো, সেখানটা ডেফিনেশন যদি তোমাদের এক্সামেতে চায় সেটার জন্য তোমরা কি লিখে দিয়ে আসবে, here the spaces in between the group of forces is labeled with a capital letter. Spaces in between the group of forces is labeled with a capital letter. Okay, such that each forces is straddled by two letters. ওকে, এইটুকুনি কথা তোমরা পরীক্ষায় লিখে দিয়েছো, তোমরা মোটামুটি এখানটা থেকে কাজ হয়ে যাবে। শুনতে পেয়েছো সবাই কথাটা? আচ্ছা, এরপরের কথাতে স্যার তোমাদের কি লিখে দিয়েছেন দেখো, এরপরের কথাতে স্যার লিখে দিয়েছেন কি, প্রিন্সিপাল অফ ট্রান্সমিটেবিলিটি অফ ফোর্সেস। কি বলছে, প্রিন্সিপাল অফ ট্রান্সমিটেবিলিটি অফ ফোর্সেস। এখানেতে বলা হচ্ছে কি দেখো, কোন যদি একটা ফোর্সকে আমি তোমাদের কাছে পেজেতে নিয়ে যাচ্ছি, দেখো দেখো আমরা তাহলে এটা কোনটা নিয়ে আলোচনা করছি, ট্রান্সমিসিবিলিটিটাকে নিয়ে আলোচনা করছি। অফ ফোর্সটাকে নিয়ে আলোচনা করছি। এখানেতে কথা কি বলছি দেখো, এখানেতে কথা বলছি, মনে করো এই কোন একটা ফোর্স আমাদের ডিনোট করা আছে, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাকে এখানেতে ডিনোট করা আছে। বলা হচ্ছে কি, এই ফোর্স ভেক্টরটার ডাইরেকশন এবং ম্যাগনিটিউডকে আনচেঞ্জ রেখে এটাকে আমরা স্পেসের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যেতে, সেটাকেই বলা হচ্ছে কি ট্রান্সমিটিবিলিটি অফ ফোর্স। দেখো এই পুরো আমাদেরটা কি আছে, এই পুরো আমাদের ফাঁকা স্পেস আছে, এই পুরো মনে করো আমাদের একটা ফাঁকা স্পেস আছে, এই পুরো ফাঁকা স্পেস আছে, সেই ফাঁকা স্পেসের মধ্যে আমাদের এখানে একটা ফোর্সটাকে রাখা আছে, যে ফোর্সটাকে আমাদের এফ দিয়ে দিল। এবারে কথা হচ্ছে কি, এটার ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, ডাইরেকশন কোন দিকে ছিল, এই লেফট থেকে রাইটে ছিল, তাহলে ডাইরেকশন এবং ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড মানে হচ্ছে কি সেটা কতখানি লম্বা ছিল, সেই দুটোকে আনচেঞ্জ রেখে যদি আমাদের সিস্টেমটাকে একদিক থেকে আরেক দিকে সরিয়ে নিয়ে যায়, তাহলে আমাদের ফোর্সের ভ্যালুটা কি থাকবে, আনচেঞ্জ থাকবে। ওকে, তাহলে আমাদের কি কথা হলো না, আমাদের স্পেসের মধ্যে যদি আমরা কি বলছি, ডাইরেকশন আর ম্যাগনিটিউড এটাকে আনচেঞ্জ রেখে যদি ফোর্সটাকে একদিক থেকে আরেক দিকে সরিয়ে নিয়ে চলে যায়, তাহলেও আমাদের কি থাকবে, ফোর্সের ভ্যালুটা আনচেঞ্জ থাকবে। সেটাকেই বলা হচ্ছে কি ট্রান্সমিটিবিলিটি অফ ফোর্স। কি বললাম তাহলে, আমাদের এখান থেকে কথা বলে নিচ্ছে কি না, যদি কোনো স্পেসের মধ্যে একটা ফোর্সকে ডিফাইন করা আছে এবং সেই ফোর্সটাকে স্পেসের এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা
ডাইরেকশন এবং ম্যাগনিটিউড দুটোকেই আনচেঞ্জ রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে গেছি, তাহলে আমাদের কি থাকবে, তাহলে আমাদের হবে কি, আমাদের ফোর্সের ভ্যালুটা আনচেঞ্জ থাকে। ওকে, এটুকুনি জিনিস তোমরা করে নিও। স্যার তোমাদের এটা সাজেশনেতে বলে দিয়েছেন, এটাকে তোমরা রেডি। ওকে, তাহলে আমাদের এখান থেকে স্যারের কথা অনুযায়ী আমাদের 1 এর দাগের কোয়েশ্চেন আর 2 এর দাগের কোয়েশ্চেনটা আমরা দেখে নিলাম। হলো, এবারেতে চলে আসো 3 এর দাগের কোয়েশ্চেন। 3 এর দাগের কোয়েশ্চেনটা আমার সেরকম ভাবে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, তোমরা নিজেরাই করতে পারবে। কি বলে দেওয়া আছে দেখো, ডিফারেন্ট টাইপ অফ ফোর্সেস সিস্টেমের কথা বলা আছে। ডিফারেন্ট টাইপ অফ ফোর্সেস সিস্টেমের কথা বলছি মানে আমাদের এখান থেকে কি কি বলেছে দেখো, স্যার বলে দিয়েছেন কি না, কোপ্লেনার ফোর্স আর কনকেভেন্ট ফোর্স। কোপ্লেনার ফোর্স মানে কি, যদি সব ফোর্স গুলো একই প্লেনের মধ্যে থাকে তাকে বলবো কি আমরা কোপ্লেনার ফোর্স। ওকে, তাহলে আমাদের কি কথা বললাম, কোপ্লেনার, সব ফোর্স গুলোই একই প্লেনের, সব ফোর্স গুলোই একই প্লেনের মধ্যে থাকবে, তাহলে কোপ্লেনার ফোর্স তোমরা কিরকম ভাবে মনে রাখছো, সব ফোর্স গুলো সেম প্লেনেতে থাকবে। হলো, কনকারেন্ট, কনকারেন্ট ফোর্স মানে কি, বিভিন্ন যে ফোর্স গুলো আছে সেই ফোর্স গুলো যদি একই পয়েন্টে মিট হয়। ওকে, তাহলে সব ফোর্স গুলো কি করতে হবে, এখানটাতে সেম পয়েন্টে মিট হতে হবে। অল ফোর্স আর মিটিং এট সেম পয়েন্ট, তাহলে যদি সব ফোর্স গুলো সেম পয়েন্টে মিট হয় তাহলে সেটাকে বলা হবে কি কনকারেন্ট। ওকে, আর কো লাইন লিনিয়ার ফোর্স, কো লিনিয়ার ফোর্স বলতে গেলে আমাদের কি বলা হচ্ছে, একটাই লাইন আছে, সেই একই লাইনের উপরেতে একটা ভেক্টর বা একটা ফোর্স, আবার সেটার উপরেতে আরো একটা, তাহলে একই লাইনের উপরেতে যদি দুটো ফোর্সকে ডিফাইন করা যায় তাকে বলা হবে কি কোলিনিয়ার ফোর্স। ওকে, তাহলে এখান থেকে স্যারের কথা অনুযায়ী 3টে ডেফিনেশন স্যার তোমাদের বলেছেন ভালোভাবে পড়ে যাওয়ার জন্য। সেটা কি কি হলো দেখো, কোপ্লেনার ফোর্স মানে সব ফোর্স গুলো সেম প্লেনে থাকবে, গেল। কনকারেন্ট ফোর্স মানে আমাদের সেখান থেকে কথা কি হয়ে গেল না, সমস্ত ফোর্স গুলো একটা পয়েন্টে কোথাও মিট হতে হবে। আর কি কোলিনিয়ার ফোর্স মানে যে ফোর্স গুলো আছে তাদেরকে সবাইকে একই লাইনের মধ্যে ডিফাইন করা যাবে। হলো, তাহলে এই 3টে জিনিস তোমাদের বলে দিলাম, তোমাদের কাছে বই আছে বা বিষ্ণু স্যারের নোট আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। তোমাদের জিনিসটা ছোট করে আমি এটাকে একবার বলে দিলাম, এটাকে তোমরা মাথায় রেখে চলো। শোনা গেছে কথাটা? একবার কনফার্ম করো কেউ। অভিষেক শুনেছো তুমি? অভিজিৎ পাল তুমি শুনেছো যেটা বললাম? অভিজিৎ একবার কনফার্ম করো তো তুমি। ওকে, আচ্ছা কি বলে, অভিষেক মোটামুটি সাউন্ডটা শোনা যাচ্ছে তো, বিশাল কোনো সমস্যা হচ্ছে না তো? এর থেকে তো ভালো আর কিছু করা যাবে না বাবা। অভিষেক শুনতে পাচ্ছিস তো মোটামুটি? আরে তোদের দুজনকেই বলছি, কোনো চাপ নেই, মোটামুটি শুনতে পাচ্ছিস তো? ওকে, তাহলে টেক প্রশ্নেরই কি সমস্যা আছে জানি না, টেক প্রশ্নের নানান ধরনের সমস্যা। যাই হোক, টেক প্রশ্ন তুমি কষ্ট করে শোনো, আর কিছু বলার কিছু বক্তব্য নেই। আচ্ছা, যাই হোক, এবারে স্যার এখানটা থেকে কি বলে দিয়েছিলেন দেখো, কোন জিনিসটা দেখে যাওয়ার কথা সেটা স্যার আবার এখানেতে লিখে দিয়েছেন কি দেখো, প্যারালেলোগ্রাম ল, ফ্র্যাঙ্কেল ল আর পলিগন ল উইথ ডায়াগ্রাম। অলরেডি আমরা এটাকে একবার ডিসকাস করে নিলাম, তোমরা এটাকে খুব ভালো করে আরো একবার দেখে নেবে। জাস্ট আমি এটাকে ডিসকাশন করে দিলাম, কিছুক্ষণ পরে আমি এটাকে আবার গ্রুপেতে পাঠিয়ে দেবো, সেখানটা থেকেও তোমরা নিজেরা এটাকে একবার দেখে নিও, আশা করি এখানটাতে কোনো অসুবিধা থাকবে না। ওকে,
এরপরে তো স্যার এখানটাতে একটা কথা দিয়ে দিয়েছেন কি দেখো, নিউমেরিক্যালস অফ রেজাল্টেন্ট অফ ফোর্স। ঠিক আছে, এটা দিয়ে আমরা নিউমেরিক্যালস করবো। স্যার আমাদের এখানটাতে সাজেশনও দিয়ে দিয়েছেন, সেই সাজেশনটা থেকে আমরা এখানটা থেকে নিউমেরিক্যালসও করে নিই। ওকে, ধরো আমরা সেখানটা থেকে একটা নিউমেরিক্যালস করবো এখন, একটু পরে করে নিচ্ছি। ঠিক আছে, একটুখানি তোমরা সাথে থাকো, আমি করে নিচ্ছি। ওটা আবার একটা অন্য পিডিএফ এ স্যার দিয়েছেন, তো ওটা এখন খুলতে একটুখানি অসুবিধা হবে, তো তোমরা এটাকে দেখে নাও, পরে ওটাতে আসছি। পরের পেজটায় আসি, মানে সাজেশন তোমাদের স্যার এরপরে ইউনিট 2 থেকে মনে হয় দিয়েছিলেন। হ্যাঁ, ইউনিট 2 থেকে কি কি দিয়েছিলেন সেগুলো একটুখানি দেখে নাও। দাঁড়া, আমার এখানটাতে তোমাদেরকে করিয়ে দেবো, দাঁড়া। এটার মধ্যে থেকে সবগুলোই করিয়ে নেবো স্যার, এখানে বেশি কিছু সাজেশনের মধ্যে দেয়নি। এখানের মধ্যে আমাদের কি কি দিয়েছে দেখো, এখানের মধ্যে স্যার দিয়েছে ডিফাইন্ড মোমেন্ট অফ ফোর্স। ওকে, মোমেন্ট অফ ফোর্স মানে স্যার এখানেতে কিসের কথা বলতে চেয়েছেন বলো? স্যার এখানেতে টর্কের কথা বলতে চেয়েছেন। ওকে, মোমেন্ট অফ ফোর্সটাকে কি বলা হয়? টর্ক বলা হয়। তো এবারে দেখো, টর্ক তোমরা নিশ্চয়ই জানো বা শুনেছো, কি বলা হচ্ছে দেখো। ধরো এই কোন একটা ফিক্স পয়েন্ট আছে, সেখানটার উপরে এরকম কোন একটা বডি লাগানো আছে, সেই বডিটার উপর এদিক থেকে আমরা কোন একটা ফোর্স অ্যাপ্লাই করি। সেই ফোর্সটা কোন পয়েন্টের রেসপেক্টে ঘোরাতে সাহায্য করছে? না মাঝখানের এই যে পয়েন্টটা ছিল, যে পয়েন্টটার নাম আমি ও বলছি, তাহলে আমাদের এখানটা থেকে কি হচ্ছে না, টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, সেটাকে আমাদের কিরকম ভাবে ক্যালকুলেট করতে হবে না, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ফোর্স এন্ড দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ। ওকে, কি কথা বললাম আমি আবার একবার এখানটাতে বলে দিই দেখো। স্যার এখানটাতে আমাদের শুরুতেই কি বলে দিয়েছেন? স্যার বলেছেন যে মোমেন্ট অফ ফোর্সটাকে ক্যালকুলেট করার কথা বলেছে। মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে কি, আমাদের টর্কের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছেন। সেটা ক্যালকুলেশন করার জন্য আমরা কিরকম ভাবে করব না, আমরা ধরে নিচ্ছি ধরো এই কোন একটা বডি আছে, এই বডিটার মধ্যে এই দিকের পয়েন্টটা ফিক্সড, আমরা কি করছি সেই বডিটার এদিকটাতে একটা ফোর্সকে অ্যাপ্লাই করি। যদি আমরা ফোর্সকে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বুঝতে পারছি, বডিটা এই ডাইরেকশন বরাবর ঘুরতে আরম্ভ করবে। তো যখন ঘুরতে আরম্ভ করবে সেই সময় তো আমাদের কার ক্যালকুলেশন করতে হবে? টর্কের ক্যালকুলেশন। টর্কের ক্যালকুলেশনটা কি? সেটা হচ্ছে কি না আর ক্রস এফ, মানে সেটাকে আমাদের বলা হয় কি আর এফ সাইন থিটা। এখানে আরটা কি? আরটা হচ্ছে কি না, যে পয়েন্টের মধ্যে থেকে এটা ঘুরছে আর যেখানেতে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে তাদের মাঝের ডিসটেন্স। ওকে, কি কথা বললাম? যে পয়েন্টের রেসপেক্টে বডিটা ঘুরবে আর যেখানে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে তাদের মাঝের ডিসটেন্সটা হচ্ছে কি না স্মল আর। তাহলে সেই স্মল আর কে যদি ফোর্সের ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে না টর্কের ভ্যালু পেয়ে যাব, যেটাকে আমাদের বলা হচ্ছে কি না মোমেন্ট অফ ফোর্স বলা হচ্ছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য করে যেতে হবে। তোমাদের অনেক পুরানো লেকচার আছে আমাদের এখানে ক্লাসে, আমাদের যেগুলো লাইভ ক্লাস, লাইভ বলছি, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো
তারা আমাদের দেখেছো এটা নিয়ে অনেক ক্লাস করা আছে, এটা ডিটেলসে কোনো কিছু দরকার হলে তারা সেখানটা থেকে একবার সেটাকে ফলো করে নেবে। জাস্ট তোমাদের পরীক্ষা পারপাসের জন্য, কালকের পরীক্ষার জন্য মানে পরশু দিনের পরীক্ষার জন্য একদম যেগুলো একটুখানি রিক্যাপ করিয়ে দেওয়া দরকার সেই রিক্যাপটা তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল কি মোমেন্ট অফ ফোর্স, যেটা হচ্ছে কিনা টর্ক, তোমরা সেরকম ভাবে ক্যালকুলেট করে নেবে। তারপরে কি আসছে দেখো, তারপরেতে আসছে কি না কাপ। কাপেলটার ক্ষেত্রে কি বলা হচ্ছে, যদি দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, কি বললাম দেখো, এই একটা বডি আছে, এই একটা বডির ওপরেতে দুটো ইকুয়াল কিন্তু অপোজিট ডাইরেকশন, মানে একটা ফোর্স ধরো এদিক থেকে কাজ করলো আর একটা ফোর্স মনে করো উল্টো দিক থেকে কাজ করলো, তাহলে সেম বডির ওপরেতে যদি দুটো আলাদা আলাদা ফোর্স মানে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স অপোজিট একটা বডির ওপরেতে কাজ করতে থাকে, তখন কি হয় না, তখন আমাদের কি হয় না কাপেল তৈরি। তাহলে আমাদের কাপেলের সময়তে কি কথা বলছি না, যদি দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, কি বললাম সেটা হচ্ছে দেখো, ইফ টু ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, কি বললাম, ইফ টু ইকুয়াল এন্ড অপোজিট অ্যাক্ট ওভার এ সেম বডি, বললাম অ্যাক্ট ওভার এ সেম বডি, ওকে, তখন কি হবে, দেন কাপল উইল বি ক্রিয়েটেড, দেন কাপল উইল বি ক্রিয়েটেড। আর সেই কাপেলের ভ্যালু কত হবে, আর সেই কাপেলের ভ্যালুটাকে আমাদের টাও দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, সেটার ভ্যালু কত হবে না দুটো ফোর্সের মাঝে ডিসটেন্স ইনটু অ্যাপ্লাইড ফোর্স। কি বলা হলো, এখানে তো দুটো ফোর্স কি কি নেওয়া হয়েছিল, এই যে এখানটা থেকে দুটো ফোর্স নিয়েছিলাম, এই একটা ফোর্স আর এই একটা ফোর্স, তাদের মাঝে ডিসটেন্সটা কত, তাদের মাঝে ডিসটেন্সটাকে হচ্ছে কি আমরা এখানেতে আর দিয়ে ডিনোট করছি, তাহলে দেখো এই তাদের মাঝে ডিসটেন্স হচ্ছে আর। তাহলে কাপেল বলতে গেলে আমরা কি বলছি, দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স অ্যাক্টিং ওভার এ সেম বডি উইল কনস্টিটিউট এ কাপল। তাহলে এখানটা থেকে কি হলো, একটা কাপেল তৈরি করলো, সেই কাপেলের ভ্যালু কত হবে না, সেই কাপেলের ভ্যালু হবে না আমাদের এখান থেকে টাও ইকুয়াল টু আর ক্রস এর এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা দিয়ে তোমরা সেটাকে ডিফাইন করে দেবে। বোঝা গেল কথাটা? তাহলে এখান থেকে তোমাদের এই দুটো জিনিস হয়ে গেল, এই জিনিসটা তোমরা রেডি করলে, যেটা অলরেডি ডিসকাশন করে দিলাম, আর কি করে দিলাম আমরা, কি করে দিলাম কাপেলটাকে ডিফাইন করে দিলাম। এরপরে কি আসছে না ভ্যারিগন্স থিওরেমটা আসছে, ঠিক আছে, তো ভ্যারিগন্স থিওরেমটা বলতে গেলে আমাদের কি করতে হবে সেটা আমরা একটু পরের পাতায় দেখে নিচ্ছি। কিরকম কথা বলছি দেখো, যদি অনেকগুলো কোপ্লেনার ফোর্সেস মানে কি, অনেকগুলো কোপ্লেনার ফোর্স মানে একই প্লেনের উপরে যে সব জিনিসগুলো যে ফোর্স গুলো কাজ করছে, তাহলে আমরা এখানে কার কথা ডিসকাশন করছি না ভ্যারিগন্স থিওরেমের কথা ডিসকাশন করছি। এখানে তো আমাদের কি বলতে হচ্ছে, ইফ মেনি কোপ্লেনার ফোর্স অ্যাক্ট ওভার এ সেম বডি, মানে এই ধরো একটা বডি আছে, তার উপরে অনেকগুলো কোপ্লেনার ফোর্স কাজ, মানে এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, এদিকে একটা ফোর্স কাজ করছে, এরকম অনেকগুলো ফোর্স কাজ করছে, ওকে, তখন কি বলা হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ দা মোমেন্টস অফ অল ফোর্স। আমি এটাকে কথাটাকে আস্তে আস্তে লিখতে থাকি তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি কি বলছি, ইফ মেনি কোপ্লেনার ফোর্সেস, ইফ মেনি কোপ্লেনার ফোর্সেস acts over a same body, acts over a same body, okay, তখন তখন কি বলছে বা ভ্যারিগন থিওরেমের জন্য কি বলা হচ্ছে, দেন সাম অফ দেন সাম অফ অল দা মোমেন্টস, মানে যতগুলো মোমেন্ট ক্রিয়েট হবে মানে কি টর্ক ক্রিয়েট হবে, ঠিক আছে, বা মোমেন্ট অফ ফোর্সেস ক্রিয়েট হবে, দেন সাম অফ অল টর্কস, দেন সাম অফ অল টর্কস, সেটা কি হবে দ্য সাম অফ অল টর্কস অ্যাবাউট এ পয়েন্ট, মানে কোনো একটা পয়েন্টের রেসপেক্ট,
Okay, is equal the torque which is created is equal to the torque which is created which is created by the resultant by the resultant. ওকে, তাহলে আমাদের স্টেটমেন্টটা তো রইলো, তোমরা দেখে নিতে পারবে। কথাটা আমি আরো একবার বলে দিই, কথাটা কি সেটা শুনে নাও। কথাটা হচ্ছে কি, যদি অনেকগুলো ফোর্স কোনো একটা বডির উপরে কাজ, সেই সব ফোর্স গুলো মিলিয়ে যতখানি টর্ক ক্রিয়েট করবে, সেই টর্কের ভ্যালুটা সেম হবে। কার সাথে সেম হবে না, আমরা যদি সব ফোর্স গুলোকে নিয়ে একটা রেজাল্টেন্ট ফোর্স ক্যালকুলেট করে থাকি, সেই রেজাল্টেন্ট ফোর্স যতখানি টর্ক ক্রিয়েট করবে, সেই টর্কের সাথে আগে যে টর্কটা ক্রিয়েট হচ্ছিল সেই টর্কের ভ্যালুটা সেম হবে। আমি কি বললাম, প্রথমে তো মনে করো এই তিনটে ফোর্স কাজ করছিল, এই তিনটে ফোর্স মিলিয়ে আমাদের কি করলো, এই তিনটে ফোর্স মিলিয়ে একটা টর্ক ক্রিয়েট করলো। সেই টর্কের ভ্যালুটা কার সাথে সেম হবে না, ওই তিনটে ফোর্সের রেজাল্ট। আমি ধরে নিচ্ছি ওই তিনটে ফোর্সের রেজাল্টেন্ট এই বডির উপরেতে এই ডাইরেকশনেতে কাজ করছে। তাহলে ওই তিনটে ফোর্সের রেজাল্টেন্ট বডিটার উপরেতে যে অ্যামাউন্টের টর্ক ক্রিয়েট করবে, সেই টর্কের ভ্যালুটা যদি টাউ টি দিয়ে রিপ্রেজেন্ট করি, আমাদের সব ফোর্স গুলো দিয়ে যদি টর্ক হচ্ছিল সেটাকে টাউ 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমাদের পলিগন ভ্যারিগন থিওরেম কি বলছে না, এই দুটো টর্কের ভ্যালু সেম। ওকে, তাহলে আমাদের ভ্যারিগন থিওরেম কি হয়ে গেল না, কোন বডির উপর যখন অনেকগুলো ফোর্স কাজ করে তারা যে টর্ক ক্রিয়েট করে, সেই সব ফোর্স গুলো মিলিয়ে আমরা একটা যদি রেজাল্টেন্ট ফোর্স তৈরি করি, সেই রেজাল্টেন্ট ফোর্সটা যে টর্ক তৈরি করবে, সেটা টর্কটা আগে যে টর্কটা ক্রিয়েট হচ্ছিল সেই টর্কের সাথে সমান হবে। এই হয়ে গেল কি তোমাদের ভ্যারিগন্স থিওরেম। তোমরা সবাই সেই জিনিসটাকে দেখে নিও, তোমাদের কাছে এক্সপ্লেনেশন করে দিলাম, তোমাদের এটা পরীক্ষায় আসার বেশ ভালো রকমের চান্স। ওকে, এখানটাতে স্যার কি বলে দিয়েছেন, এইটার উপরেতে মুভমেন্ট রিলেটেড কিছু, মানে বেসড অন, স্যার এখানটাতে বেসড লিখে ফেলেছেন, এটা কি হবে বেসড অন মুভমেন্ট যেটা আসবে সেরকম নিউমেরিক্যালস ক্যালকুলেট করার কথা বলেছে। আমরা সেটাকে ক্যালকুলেশন করব বা দেখে নেব। একটু দাঁড়াও, আমরা একটু পরে নিউমেরিক্যালস এর সেশনটা নিয়ে আসবো, সেখানে আমরা ওই জিনিসটাকে দেখে নেব। ওকে, এরপরে আমরা চলে যাব কিসে না, ইউনিট 3 তে চলে যাব। ইউনিট 2 নিয়ে যা যা বলে দিলাম সবাই মোটামুটি দেখে নিয়েছো, তাহলে সেগুলো এবারে তো আমরা যে ইউনিট 3 টা আছে, ইউনিট 3 টা নিয়ে আমরা একটু ওয়েট করো, নাম্বার 3 টা আমরা ডিসকাস।
শুরুতে কি বলে দিয়েছে দেখো স্যার, ল্যামিস থিওরেম। ল্যামিস থিওরেমটা কি নিয়ে গল্প ছিল? ল্যামিস থিওরেমটা ছিল কি, ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস নিয়ে গল্পটা ছিল। এখানটা থেকে কি ছিল ঘটনাটা, চলো একবার আমরা দেখে নিই। কি ঘটনাটা ছিল দেখো, কোনো একটা পয়েন্টের উপরে যদি তিনটে ফোর্স কাজ, কি বলা হলো, কোনো একটা পয়েন্টের উপরে যদি তিনটে ফোর্স কাজ করে, ধরো এদিকে তো একটা F1 ফোর্স কাজ করছে, এদিকে তো একটা F2 ফোর্স কাজ করছে, এবং এদিকে তো একটা F3 ফোর্স কাজ করছে। তাহলে কি কথা বলা হলো, যদি কোনো একটা পয়েন্টের উপরে তিনটে ফোর্স কাজ, ওকে, তাহলে তারা ইকুইলিব্রিয়ামে কখন থাকবে বা ইকুইলিব্রিয়াম হওয়ার সময় কি কন্ডিশন থাকবে, সেই জিনিসটাকে আমাদের বলা হয়েছিল কিনা ল্যামিস থিওরি। ওকে, তো সেখান থেকে বলা হচ্ছে তাহলে কিরকম ভাবে কোনো একটা বডির উপরেতে বা কোনো একটা পয়েন্টের উপরেতে তিনটে ফোর্স কাজ করছে এবং তারা ইকুইলিব্রিয়ামেতে আছে, সেই ইকুইলিব্রিয়ামের ঘটনাটা কিরকম ভাবে হবে, বা ল্যামিস থিওরেম কি বলছে না, F1 ডিভাইডেড বাই, কি হচ্ছে, F1 ডিভাইডেড বাই তার উল্টো দিকে যে আলফা, তাহলে F1 ডিভাইডেড বাই সাইন আলফা, সেটা ইকুয়াল টু কি করতে হবে, F F2 ডিভাইডেড বাই F2, F2 এর উল্টো দিকে কোন অ্যাঙ্গেলটা আছে দেখো, F2 এর উল্টো দিকে অ্যাঙ্গেল বলতে কি, F1 আর F3 এর মধ্যে যে অ্যাঙ্গেল আছে যদি থেকে সেটা বিটা হয়, তাহলে F2 এর সময় সেটা কত লিখতে হবে, F2 বাই সাইন বিটা ইকুয়াল টু, সেটা কত আসবে, F3, F3 বলতে গেলে কি করতে হবে, এই F3 উল্টো দিকে কতখানি অ্যাঙ্গেল আছে, F3 উল্টো দিকে মনে করো এখানটাতে গামা অ্যাঙ্গেল আছে, তাহলে সেখানটাকে আমাকে বলতে হবে কি সাইন গামা। ওকে, তাহলে এখান থেকে কথাটা আমাদের কি দাঁড়িয়ে গেল, ধরো আমাদের তিনটে ফোর্স আছে, সেই তিনটে ফোর্স একই পয়েন্টের উপর কাজ করছে, সেই তিনটে ফোর্স দিয়ে যদি আমাদের বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে, তখন আমাদের ল্যামিস থিওরেম অবধির জন্য আমরা কি লিখতে পারবো, সেটার জন্য লিখতে পারবো ফোর্স ডিভাইডেড বাই সাইন আলফা। সাইন আলফা বলতে আমাদের কোনটা বলা হচ্ছে, F1 ফোর্সের উল্টো দিকে যে অ্যাঙ্গেল, মানে কি F2 আর F3 এর মাঝে যে অ্যাঙ্গেলটা, সেটাকে বলা হচ্ছে কি আলফা, সেটা মানে F1 ডিভাইডেড বাই সাইন আলফা উইল বি ইকুয়াল টু F2 ডিভাইডেড বাই সাইন বিটা। এখানে বিটা কোনটা, বিটা হচ্ছে কি F2 এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা, F2 এর উল্টো দিকে অ্যাঙ্গেল বলতে গেলে কোন অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে না, F1 আর F3 এর মাঝে যে অ্যাঙ্গেলটা আছে সেই জায়গার কথা, ইকুয়াল টু F3 ডিভাইডেড বাই সাইন গামা। সাইন গামা বলতে কোনটা বলা হচ্ছে, F3 এর উল্টো দিকে অ্যাঙ্গেল, F3 এর উল্টো দিকে অ্যাঙ্গেল বলতে গেলে কি বলা হচ্ছে, F1 আর F2 এর মাঝে যে আমাদের অ্যাঙ্গেলটা আছে সেটা কত, গামা, তাহলে তার সাইন, সেইটার তিনটের ভ্যালুটা কি হয়ে যাবে না ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে কি জিনিস দেখে নিচ্ছে, ল্যামিস থিওরেম থেকে দেখে নিলাম কি এই ঘটনাটা হলে আমাদের কি হয়ে যাচ্ছে না, পুরো জিনিসটা আমাদের ইকুইলিব্রিয়ামে থাকবে। তোমরা এই জিনিসটাকে রেডি করবে, তোমাদের তো পুরানো জিনিসটা পড়াও আছে, জাস্ট একবার তোমাদের রিক্যাপ করিয়ে দেবে। এরপরে তো স্যার কি দিয়ে দিয়েছেন, ডিফারেন্ট টাইপস অফ বিম উইথ ডায়াগ্রাম। ওকে, ডিফারেন্ট টাইপস অফ বিম, দেখো বিম অনেক ধরনের হয়, তাদের মধ্যে বিভিন্ন বিম গুলো কোনটা কি হবে এবং তাদের ডাইরেকশন কি হবে, সেটা আমাদের একটুখানি দেখে নেওয়া কথা। চলো একবার দেখে নেওয়া যাক। চলো, বিভিন্ন বিমের কথা বলতে আমাদের কার কার কথা বলতে হচ্ছে দেখো, শুরুতেই আমাদের আসছে কি একটা ক্যান্টিলিভার বিম। ডিফারেন্ট টাইপস অফ বিম যেটা আমরা করছি সেটা দেখো, ডিফারেন্ট টাইপস অফ বিম, সেটার জন্য আমাদের শুরুতে কি আসছে দেখো, ক্যান্টিলিভার বিম। কি করছি দেখো, ক্যান্টিলিভার বিম,
ক্যান্টিলিভার বিমটা হয় কিরকম, এই মনে করো কোন একটা ফিক্সড সাপোর্ট আছে, সেই ফিক্সড সাপোর্টটার সাথে কি করা হয়, কোন একটা বিমকে ঝুলিয়ে রাখা। ওকে, তাহলে কোন বিম যার একটা সাইড হচ্ছে কিনা একটা ফিক্সড আছে আর অন্য সাইডটা ফ্রি আছে, সেই ধরনের জিনিসকে আমাদের কি বলা হবে, ক্যান্টিলিভার বিম। তাহলে ক্যান্টিলিভার বলতে বিম বলতে গেলে আমাদের কি বলবো না, এমন একটা বিম যেটা হচ্ছে কিনা ফিক্সড অন ওয়ান এন্ড, ওকে, and free at other end, and free at other end, সেটাকে আমাদের কি বলবো না, ক্যান্টিলিভার বিম। এর পরের টাইপের বিমের কথা বলতে গেলে আমাদের কোন বিমের কথা বলতে হবে, আর সেটা হচ্ছে কি সিম্পল সাপোর্টেড বিম। ওকে, 2 নম্বর বিমের কথা আমরা যদি বলতে যাই সেটা হচ্ছে কি সিম্পল সাপোর্টেড বিম। সিম্পল সাপোর্টেড বিম বলতে গেলে আমাদের কি করতে হচ্ছে, এই মনে করো কোনো একটা বিম, সেই বিমটাকে দুটো দিক থেকে যদি আমাদের দুটো সাপোর্ট দিয়ে আমাদের রেখে দেওয়া যায়। ওকে, এই একটা সাপোর্ট আর এই দিক থেকে আরো একটা, এরকম ভাবে যদি আমাদের কোনো একটা বিমকে রেখে দেওয়া যায় সেটাকে বলা হবে কি আমাদের সিম্পল সাপোর্টেড বিম। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি বলা হবে না, এটার ডেফিনেশনের সময় আমাদের কি লিখে দেব, a beam is supported at its both ends. ওকে, তাহলে এখান থেকে আমাদের কি লিখে দেব, a beam supported at its both ends. ওকে, তাহলে কোন বিমের যদি দুটো সাইডই একটা সাপোর্ট দিয়ে লিখে দেওয়া থাকে সেটাকে বলা হবে কি সিম্পল সাপোর্টেড বিম। 3 নম্বর কথাটা বলতে গেলে কি করতে হবে, বা 3 নম্বর বিমের কথা বলতে গেলে আমরা কি দেখবো না, সেটা হচ্ছে ওভার হ্যাঙ্গিং বিম। ওভার হ্যাঙ্গিং বিম বলতে গেলে আমরা কি করব, দেখো এই কোন একটা বিম আছে, সিম্পল সাপোর্টেড এর সময়তে কি ছিল, দুটো এন্ড বরাবর সেটাকে সাপোর্ট দেওয়া আছে। এখানেতে ওভার হ্যাঙ্গিং বিম বলতে গেলে কি করতে হবে, সাপোর্টের মধ্যে একটা এন্ডে থাকবে আর একটা কি থাকবে একটু মাঝামাঝি জায়গায় থাকবে, মানে কি তার একটা দিক যেন ঝুলে থাকছে, সেরকম ধরনের জিনিস হলে সেটাকে আমরা বলবো কি ওভার হ্যাঙ্গিং বিম। ওকে, মানে যে দিকের পার্টটা ঝুলে আছে সেদিকের পার্টটাকে বলা হবে কি ওভার হ্যাঙ্গিং পার্ট। ওকে, তাহলে এরকম যদি কোনো ধরনের আমাদের বিমের স্ট্রাকচার হয় সেটাকে বলা হবে কি ওভার হ্যাঙ্গিং বিম। ওকে, নেক্সট যে টাইপটা আমাদের বিমের করতে হবে সেটা হচ্ছে কি ফিক্সড বিম। সেটা কি করছি দেখো, ফিক্সড বিম। ওকে, ফিক্সড বিম বলতে গেলে কি হচ্ছে দেখো, ফিক্সড বিম বলতে গেলে এই কোন একটা বিম আছে যার দুটো এন্ডই ফিক্সড করে দেওয়া আছে, এদিকটাও ফিক্সড এদিকটাও ফিক্সড, মাঝখানে কি করা হয়েছে কোন একটা বিমকে কানেক্ট করে রাখা হয়েছে। তাহলে এই ধরনের যে বিমটাকে মাঝখানেতে কানেক্ট করে রাখা হয়েছে দুটো ফিক্সড সাপোর্টের মধ্যে, তাকে বলা হবে কি ফিক্সড বিম। ওকে, তাহলে আমাদের কি বলা হলো, ফিক্সড বিম বলতে গেলে আমাদের কি বলা হচ্ছে, এমন একটা বিম যার দুটো এন্ডই ফিক্সড। ওকে, তাহলে আমাদের এমন একটা বিম যার দুটো এন্ডই ফিক্সড, তাহলে এখান থেকে কথা আমাদের কি বলতে পারছি, ইফ বোথ এন্ড আর ফিক্সড, সেটাকে আমাদের কি বলবো না ফিক্সড বিম বলবো।
এটা ছাড়া আরো একটা আমাদের বিমের স্ট্রাকচার আছে, যেটা আমাদের বলে নেব কি কন্টিনিউয়াস বিম। ওকে, কন্টিনিউয়াস বিম বলতে গেলে কি বলা হবে, বিম আছে, সেই বিমটার দুটো এন্ডে সাপোর্ট ছাড়া মাঝখানে অনেক সাপোর্ট আছে। ওকে, তাহলে এই একটা সাপোর্ট, এই একটা support। যদি শুধুমাত্র দুটো এন্ডে সাপোর্ট থাকতো, সেটাকে আমরা কি বলে দিয়েছিলাম, না একটু আগে সেটা ডিসকাশন করে নিলাম, সেটাকে আমরা কি বললাম, সেটাকে আমরা বললাম সিম্পল সাপোর্টেড বিম। এবারে তো দেখো, এই ধারের দুটো বিম ছাড়াও যদি আমাদের এরকম হতো যে মাঝখানেতে আরো অন্য সাপোর্ট, মানে কি কন্টিনিউয়াস অনেকগুলো সাপোর্ট আছে, সেটাকে আমাদের কি বলা হতো, কন্টিনিউয়াস বিম। ওকে, তাহলে আমাদের যদি এমন কোন বিম থাকে হুইচ ইজ সাপোর্টেড বাই মোর দ্যান টু সাপোর্টস, ওকে, তাহলে আমাদের এমন কোন বিম, তাহলে কি লিখবো, বিম সাপোর্টেড বাই মোর দ্যান টু বিমস। ওকে, সেটাকে আমাদের বলা হবে কি কন্টিনিউয়াস বিম। তাহলে এই জিনিসগুলো তোমাদের করতে হচ্ছে, যেটা আমাদের কিন্তু সাজেশনেতে দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের কি বলা হলো, ডিফারেন্ট টাইপ অফ বিম, ডিফারেন্ট টাইপস অফ বিমস এর মধ্যে যে যে টাইপ গুলো হয় সেই জিনিসগুলোকে আমি তোমাদের দেখিয়ে দিলাম, সেটাকে তোমরা রেডি। সবাই মোটামুটি শুনেছো? শুনে নিয়েছো সবাই? এটা একটুখানি কনফার্ম করো কেউ। এরপরে এখানটা থেকে কি দিয়ে দিয়েছে দেখো, এরপরে এখানটা থেকে দিয়ে দিয়েছে না টাইপস অফ সাপোর্ট উইথ ডায়াগ্রাম, কি কি ধরনের সাপোর্ট আছে তাদের ডায়াগ্রাম নিয়ে আমাদের এখান থেকে ডিসকাশন করতে হবে, সেগুলোকে আমরা এবারে একটা একটা করে দেখে নিই। দেখো এখানগুলোতে তো আমরা দেখলাম সাপোর্ট কোনগুলোকে বলছিলাম, এই যে বিম গুলো ছিল, বিমের নিচেতে যে পয়েন্ট জিনিসগুলোকে লাগিয়ে রেখেছিলাম সেগুলোকে আমরা বলছিলাম কি সাপোর্ট। এবারে কথা আসছে এরকম সাপোর্ট কি কি ধরনের হতে পারে, সেই জিনিসগুলোকে আমরা একটুখানি ডিসকাশন করি। তো চলো দেখে নেওয়া যাক। টাইপস অফ সাপোর্ট, এখানটা থেকে বেশি কিছু করতে হবে না, খালি টাইপস অফ সাপোর্ট সেগুলোকেই করবে। সাপোর্টের টাইপের মধ্যে আমাদের কি কি নাম আছে সেগুলোকে আমরা একটুখানি দেখে নিই। সেটা আছে কি দেখো, রোলার সাপোর্ট, কি রোলার সাপোর্ট। ওকে, রোলার সাপোর্টটা কি জিনিস, সাপোর্টটা এরকম হবে, যাদের নিচেতে কি থাকবে, দুটো এরকম রোলার চাকা দেওয়া। ওকে, সেটা হয়ে যাবে কি রোলার সাপোর্ট। এরপরেতে কোন সাপোর্টের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে কি পিন সাপোর্ট। তাহলে রোলার সাপোর্টেরই মতন, যেটা কি থাকবে, নিচের দিকে কোন রকম চাকা দেয়া থাকবে না, পুরো জিনিসটা ফিক্সড থাকবে, সেটাকে বলা হবে কি পিন সাপোর্ট। এরপরেতে কি বলা হচ্ছে, এরপরেতে বলা হচ্ছে ফিক্সড সাপোর্ট। ওকে, ফিক্সড সাপোর্ট বলতে গেলে কি করা হবে, না এমন কোন সাপোর্ট যেটা সবসময় ফিক্সড আছে, এই যে এই বিমের মধ্যে এই একদিকটা ফিক্সড আছে, তাহলে এখানেতে যে সাপোর্টটা, এই সাপোর্টটাকে আমাদের কি বলা হবে, না ফিক্সড সাপোর্ট। মানে কি যে সাপোর্টটা সবসময় ফিক্সড,
সেটা কি হয়ে যাবে, ফিক্সড সাপোর্ট। এরপরেতে কি আসছে, এরপরে তো আসছে কি সিম্পল সাপোর্ট। ওকে, তাহলে কি কি ধরনের সাপোর্ট আছে সেটা বলতে গেলে আমাদের এরকম 4 ধরনের সাপোর্টের কথা বলবে, বলে আমাদের কি করবে, এই জিনিসটাকে কমপ্লিট করবে। তাহলে সিম্পল সাপোর্ট বলতে গেলে কি হচ্ছে দেখো, এই মাথাটাও ফ্ল্যাট হবে, মানে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার কোনো পয়েন্টের মতো যেটা দিয়ে ওপরের জিনিসটাকে আমাদের সাপোর্ট করা আছে। মাথাটা যদি ছুচালো করে দেওয়া থাকতো সেটা কি হয়ে যেত, পিন সাপোর্ট। ছুচালো করে নিচে দুটো চাকা লাগিয়ে দিলাম সেটা হয়ে গেলে কি হয়ে যেত, রোলার সাপোর্ট। ফিক্সড সাপোর্ট মানে সেটা সবসময়তেই ফিক্সড। আর সিম্পল সাপোর্ট মানে তোমরা তো ছবিতে দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে কি ধরনের সাপোর্ট দেওয়া যাচ্ছে। হলো, কথাটা শুনতে পেয়েছো সবাই? এরপরে আমরা আর কি দিয়ে দিয়েছেন সেটা দেখবেন। এরপরে দিয়ে দিয়েছেন টাইপস অফ, ওকে, এই জিনিসটাকে আমরা দেখে নেব। টাইপস অফ কত ধরনের লোডের কথা বলেছেন সেগুলোকে আমরা দেখি। লোড মানে নিশ্চয়ই বুঝতে পারছো যেটাকে আমাদের কি বলা হয়, এফোর্ট দিয়ে সরিয়ে নিয়ে আসে। ওকে, সেই জিনিসটাই হচ্ছে কি না আমাদের লোড। সেই জিনিসটাকে আমরা একটুখানি কি কি ধরনের লোড আছে সেটাকে একটু দেখে নেব। না, এখানটা থেকে দেখে নিই আমরা কি আসছে, টাইপস অফ লোড। টাইপস অফ লোডের মধ্যে আমাদের দেখো প্রথমে তো এরকম সিস্টেমটাকে দেখে নিই। এই মনে করো কোনো একটা বিম আছে, বিমে এই এটাকে ওরকম ভাবে আমাদের কোনো একটা পিন সাপোর্ট দিয়ে দেওয়া আছে। টাইপস অফ লোডের মধ্যে আমরা প্রথমেতে যে কথাটা আলোচনা করে নেব সেটা হচ্ছে দেখো পিন লোড। কি বললাম, পিন লোড না, এটাকে পয়েন্ট লোড হিসাবেই তোমরা করো, তোমাদের কনফিউশন যাতে না ক্রিয়েট হয় সেটার জন্য আমাদের কি ক্রিয়েট করো, সেটা হচ্ছে কি পয়েন্ট লোড। পয়েন্ট লোড বলতে গেলে কি হচ্ছে, এই যে বিমটা আছে সেই বিমটার ওপরেতে যদি শুধুমাত্র একটা পয়েন্টেই লোডটাকে করতে থাকে, ওকে, মানে শুধুমাত্র যে বিমটা আছে বিমটার উপরে কোনো একটা পার্টিকুলার পয়েন্টেই যদি আমাদের লোডটাকে দেওয়া হয় সেটাকে বলা হবে কি পয়েন্ট। 2 নম্বর আমাদের যেটা লোডস এর কথা আলোচনা করতে হবে বা স্যার ওখানেতে সাজেশনেতে দিয়ে দিয়েছেন সেটা হচ্ছে কি ইউডিএল। ইউডিএল পুরো কথা কি, পুরো কথা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। কি বললাম, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। মানে কথা কি আসছে, এই কোন একটা বিম আছে, বিমের ওপর প্রত্যেকটা পয়েন্টেই যদি আমাদের লোডটাকে দিয়ে দেওয়া হয় যেটাকে বলা হচ্ছে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। ওকে, তাহলে বিমের উপর প্রত্যেকটা পয়েন্টেই যদি লোডকে দিয়ে দেওয়া থাকে এবং ইকুয়াল মানে দিয়ে দেওয়া থাকে সেটাকে বলা হবে কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তারপরে তো যেটা টাইপটা করতে হবে সেটা হচ্ছে কি টিডিএল। ওকে, টিডিএল মানে কি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড, ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড। ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড বলতে গেলে কি হবে, এই বিম আছে, বিমের উপরেতে লোডটাকে ট্রায়াঙ্গেলের ফরম্যাটেতে দিয়ে দেয়া, ওকে, বিমের উপরে লোডটাকে ট্রায়াঙ্গেলের ফরম্যাটে দিয়ে দেওয়া আছে সেটা হয়ে যাবে কি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড। মোটামুটি স্যার তোমাদের এই তিনটে জিনিসই আমাদের দেখিয়ে দিতে বলেছিল, এই জিনিসগুলো তোমরা একটুখানি তাহলে দেখে নিও। ওকে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউটেড লোড, আর কি গেল আমাদের এখানটা থেকে, সেটা হচ্ছে কি পয়েন্ট। এই জিনিসগুলো তোমাদের থিওরির পার্টের মধ্যে আছে যেগুলো তোমরা দেখে নিও। এবার এখান থেকে নিউমেরিক্যাল বেসড অন ড্যামেজ থিওরেম আর নিউমেরিক্যাল অন রিঅ্যাকশন বের করার জন্য যে নিউমেরিক্যালস আছে, এটা আমরা নিউমেরিক্যালস এটা ক্লাসটা হয়ে যাওয়ার পরে যেটা আসছে সেটার মধ্যে আমরা ডিসকাশন করে নিচ্ছি। ওকে, ইউনিট 4 আর 5 এতে আমরা যাব, তার আগে আমরা একটুখানি ব্রেক নিয়ে নেব।
ওই ব্রেকটা নেওয়ার পরেতে তোমাদের আরেকটা হয়তো লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কটাতে জয়েন করো। বুঝতে পেরেছো? এখন আপাতত একটুখানি এটাকে আমি একটুখানি রেস্ট নেবো, মিনিট 15 রেস্ট নেবো, তারপরে তো তোমাদের বাকি জিনিসটাতে ডিসকাস। তোমাদের নতুন আরেকটা আমরা লিঙ্ক প্রোভাইড